হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদেরকে একটি গল্প শোনাবো। খুবই মজার একটি গল্প। তাহলে চলো শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি একটি মহিলা ডাক্তারকে খুবই পছন্দ করতাম মনে মনে। সে আমার বাসা থেকে কিছুটা দূরে ছিল। চেম্বারে বসতো। অনেক নামডাক ছিল তার। সে যখন রুগী দেখতো আমি চুপচুপ করে তাকে সবসময় দেখতে থাকতাম। সবথেকে বড় ব্যাপার ছিল ওই মহিলা ডাক্তারটি কখনো কারো কলে কারো বাসায় রোগী দেখতে যান না। যাই হোক, একদিন ছিল, হালকা ঝোপঝোপ করে বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ভাবলাম আজকেই সময়। উনি যখন চেম্বার থেকে বের হবে ঠিক তার কিছুক্ষণ আগে আমি তাকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, আমার বাসায় আমার বাচ্চাটা খুবই অসুস্থ, ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, কোথায় নিয়ে যাব? কোথাও যে নিয়ে যাব, গ্রাম থেকে শহর অনেক দূরে, হাসপাতালে যেতে যেতে তার কিছু হয়ে যেতে পারে। আপনি যদি দয়া করে একটু আসতেন। উনি কোনো অবস্থায় রাজি হচ্ছিলেন না। ওনার নাম ছিল ডক্টর লিজা শর্মা। উনি আনম্যারিড ছিলেন। ওনার এখনও বিয়ে শাদী হয়নি। দেখতে বেশ উঁচু, লম্বা, ফর্সা, চোখগুলো টানা টানা, ঠোঁট দুটো পাতলা, নাকটা সরু। মানে খুবই দারুণ দেখতে লাগতো ওনাকে। আর জোড়া টুপির কথা সে কি বলবো, যদিও উনি সবসময় শাড়ি পরতেন লুজ। শাড়ি পরলে কি হবে, গায়ের তেমন কোনো অঙ্গই দেখা যেত না, হালকা পাতলা দেখা যেত, কিন্তু জোড়া টুপিগুলো ফুলিয়ে থাকতো, দেখতে খুব দারুণ লাগতো। আমি যেন মুগ্ধ হয়ে গেছি তার রূপে। তার উপরে গুণের তো কোনো অভাবই নাই। যাক, এখন কল করলাম। সে প্রথমে ধরেই শুনে কেটে দিল ফোনটা। ছ্যাঁচড়ার মতো আবারও করলাম, কারণ আমার মিশনে আমাকে সাকসেস হতে হবে। ফোন করে বললাম, প্লিজ ম্যাডাম, যত যাই হোক আজকে আপনাকে আসতেই হবে, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিন। সে বলল, আমি কলে যাই না, আপনি যদি আমাকে চিনে থাকেন তাহলে তো এটা আপনার জানার কথা। আমি বললাম, হ্যাঁ জানি, কিন্তু আপনি আমাদের খুব কাছে, এখন আপনি ছাড়া কে বা কোথায় সাহায্য পাব? আরও কিছু ভালো মন্দ কথা বলে তাকে আমি আসার জন্য অনেক অনুরোধ করলাম। সে একটা পর্যায়ে আমাকে জিজ্ঞাসা করলো, এখন তো আমার বাসায় চলে যাওয়ার সময়। আমি বললাম, হ্যাঁ, আপনার বাসায় ফিরতেই মাঝপথেই আমাদের বাসাটা পড়বে, আমি আপনাকে অ্যাড্রেস জিমেল করছি। ডক্টর লিজা বলল, ঠিক আছে করুন। আমি অ্যাড্রেস জিমেল করলাম। উনি আমাকে বলল, আমি কিছুক্ষণের মধ্যে বের হব, যাওয়ার পথে আপনার বাচ্চাকে দেখে যাব। সিমটম জিজ্ঞাসা করলো। আমি আন্দাজি বললাম কিছু কথা। বলল, ঠিক আছে আমি আসছি। ঠিক কথা মতো সেই ঝড় ছোপ বৃষ্টির মধ্যেই উনি একটা স্কুটি নিয়ে চলতেন। স্কুটি দিয়ে আমাদের ঠিক বাসার সামনে আসলেন। এসে আমার বাসার পাশেই গাড়ি পার্কিং করে রেখে দিল। দেওয়ার পরে সে উপরে আসলো। আসার পর গেট নক করলো। করার পর আমি গেটটা খুলে দিলাম। দিয়ে হালকা বৃষ্টির কিছু ছিটে গায়ে লেগেছিল, তাতে করে চুলটা একটু ভেজাই দেখাচ্ছিল। খুব দারুণ লাগছিল দেখতে। আমি চেয়েছিলাম। আমাকে বলল, কি হলো, বাচ্চা কোথায় দেখান। তারপরে হসে চলে আসলাম। আসার পরে বললাম, হ্যাঁ অবশ্যই আসুন না। এই বলে মেন ডোর প্রবেশ করতেই আমি ডোর লাগিয়ে দিলাম। দেওয়ার পর তাকে ঘরে স্বাগত করল। বললাম, প্লিজ আপনি সোফার উপরে একটু বসেন, 1 মিনিট। ডক্টর লিজা আমাকে বলল, বসার একদম সময় নেই, সময় খুব শর্ট। বাচ্চা কোথায়, চলুন সেখানেই যাই। আমি আগে থেকেই শরবত রেডি করে রেখেছিলাম। শরবতের মধ্যে কিছু ওষুধ মিলিয়ে দিয়েছিলাম আগে থেকেই।
আমি বললাম প্লিজ কিছু না মনে করলে এটা খেয়ে নিন, এটা খেয়ে আমরা বাচ্চার কাছে যাচ্ছি। আমাদের বাড়িটা ছিল ডুপ্লেক্স, বললাম দোতলায় আছে। তো উনি এটা খেয়ে নিলেন। খেয়ে নিয়ে আমি বললাম চলুন উপরে, উপরেই বাচ্চা আছে। তো আমি তাকে তুরান্ত আমার রুমে নিয়ে গেলাম। যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞাসা করলো কোথায় বাচ্চা কোথায়। রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিলাম ভেতর থেকে। উনি বাচ্চা খুঁজছেন, আসলে তো বাচ্চা ছিলই না, কারণ আমিও তো আনম্যারিড, বিয়েই করিনি। দরজা লাগিয়ে দিতে আমাকে সে প্রশ্ন করলো কী ব্যাপার, দরজা কেন লাগালে? আমি বললাম তুমি আমার পছন্দের মানুষ, তাই লাগালাম। এটা কোনো কথা? প্লিজ আমাকে যেতে দাও, তোমার জন্য ভালো হবে না, এটা ডাক্তার লিজা বলল। আমি বললাম ভালো মন্দ সবটা পরে দেখব, আগে তোমার সাথে কিছু সময় তো কাটাই। এই বলে আমি তার খুব কাছে গেলাম, যে তাই সে ইউনিফর্ম পরা ছিল। আমি বললাম আপনি হালকা ভিজে গিয়েছেন, ইউনিফর্মটা খুলে ফ্যানের বাতাসে রেখে দেন, শুকিয়ে যাবে যেতে যেতে। বলল বাচ্চা কোথায়, আমাকে তাড়াতাড়ি দেখাও, আমার একদম সময় নেই, বাসায় ফিরতে হবে, আমার অসুস্থ মা বাড়িতে। আমি বললাম বাসায় আমি নিজ দায়িত্বে রেখে দিয়ে আসবো তোমাকে। কিন্তু সে আমার এহেন আচরণের কারণে আমার উপর বড্ড অসন্তুষ্ট। কিন্তু কি করব, আমি তো তাকে পছন্দ করতাম, ভালোবাসতাম, আর তার পুরা পায়ের থেকে মাথা পর্যন্তই তো আমি ফিদা হয়ে গেছি তার উপর। যাকগে, তো সে আমার সাথে খুবই চেঁচামেচি শুরু করলো। আমি বললাম এই ঝোপঝোপ বৃষ্টির মধ্যে পুরো গ্রামটাই ফাঁকা হয়ে গেছে, কে শুনবে তোমার ডাক? আর চিৎকার করলে তুমি একজন মানি ব্যক্তি, তোমার মানি যাবে, আমার কি হবে? সর্বোচ্চ জেলে যাব, জেল খাটবো, এই তো মানহানির মামলা হবে, ইজ্জতহানির মামলা হবে। সে কিছুতেই আমার এই কথায় পাত্তাই দিচ্ছিল না, তাই জোর করেই কাছে গেলাম। যে প্রথমে তাকে বিবস্ত্র করে দিলাম, সে দুটো হাত দিয়ে চেপে নিজেকে ঢাকার চেষ্টা করলো। আমি বললাম লাভ নেই, তুমি শুধু আমার, এই বলে জোর করে ধরে বসলাম। ধরে বসে উপরের বাগানটার মধ্যে অনেকক্ষণ খেলা করলাম। করার পরে নিচের বাগানে গেলাম। সেই এক ফুলে দুই পাপড়ি, যে নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো খুবই আরামের সাথে সেখানে আমি অনেক অনেক মজা করলাম। করার পরে নেটওয়ার্ক তো হাই ছিল, নেটওয়ার্কের টাওয়ার সেট করে বাস নেটওয়ার্ক চালু করে দিলাম। তো একটা পর্যায়ে দেখলাম সেও আমাকে সায় দিচ্ছে। দেওয়ার পরে সেদিন রাতে আমি তাকে বাসায় ছেড়েছিলাম রাত 3:30টায়। তো 10:30 থেকে শুরু করে 3:30টার মধ্যে 3বার আমাদের মধ্যে ওসব হয়েছে। খুবই খুবই মজা পেয়েছি। লাস্ট পর্যন্ত ডাক্তার লিজা আমাকে বলে যদিও তুমি জোর জবরদস্তি করেছো, মজা কিন্তু আমি অনেক পেয়েছি। তো যাকগে, আমি একটা পেশায় আছি, খুবই ভালো একটা পেশায়, তোমরা সবাই জানো। আমি চাই না কোনো অবস্থায় আমার মান সম্মান বাহিরে কারো দ্বারা ক্ষুণ্ণ হোক, আমি এটা মেনে নিতে পারবো না। তোমাকে আমার অনেক ভালো লেগেছে, মাঝে মধ্যে দেখা করব। তো এইভাবেই বেশ কয়েকটা বছর কাটানোর পর ও এতটাই মানে নর্ম ভদ্র, এতটাই হচ্ছে যে ভিতরে ওর রোমান্স ছিল, আমি ওকে কিছুতেই ছাড়তে পারিনি। লাস্ট পর্যন্ত বিয়ের প্রস্তাব দিই, কিন্তু ও আমাকে বলে আরও সময় নেব, এখনই নয়। তো এইভাবেই মাঝে মধ্যে খাওয়া দাওয়া চলতেই থাকে, খুব মজা করে খেলা করি। যাই হোক, এভাবে চলতে চলতে ওকে বিয়ের প্রস্তাব দিলাম, ও বললো দেরি হয়ে গেল। মাঝখানে আরও 3.5 বছর কেটে গেল। কেটে যাওয়ার পর ফাইনালি আমরা দুজনার হয়ে গেলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার গল্পগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।